আজকের দিনে আমরা সবাই সমানভাবে বেঁচে থাকার অধিকার নিয়ে জন্মালেও আজ থেকে কয়েকশো বছর আগে এই সমাজ ব্যবস্থা উল্টো ছিল। যে প্রজাদের শ্রমে গড়ে উঠেছিল বিশাল সাম্রাজ্য, সেই প্রজাদের কোনো ছিল না স্বাধীনতা, ছিল না সবার সমান অধিকার। অনাহার ও অত্যাচারে বহু মানুষ প্রাণ হারাতেন। এমনটাই ফ্রান্সের জনগণের সাথে হয়ে আসছিল বহু বছর ধরে। কিন্তু একদিন তারা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালো। প্রায় 10 বছর ধরে চলতে থাকা এই বিপ্লব, যাতে বহু মানুষ প্রাণ হারান, ইতিহাসে এটি ফরাসি বিপ্লব নামে পরিচিত। সারা বিশ্বের রাজারা তখন দেখেছিল সাধারণ মানুষের শক্তি। নমস্কার বন্ধুরা, আমি সুজয় পাহাড়ি। আজকের ভিডিওতে আমরা জানব ফরাসি বিপ্লব কি, কিভাবে এর সূচনা ও শেষ হলো। ফ্রান্স সেই সময় বুর্ব রাজবংশের দখলে ছিল। রাজা লুই 14 তার রাজত্বকালে ফ্রান্সকে বহু যুদ্ধে জয় এনে দেয়। কিন্তু যুদ্ধের ফলে ফ্রান্স ধীরে ধীরে ঋণের জালে জড়িয়ে পড়ে। 1715 সালে লুই 14 মারা গেলে লুই 15 হন ফ্রান্সের রাজা। তবে তিনি একজন দক্ষ শাসক ছিলেন না। তার সময়েই ফ্রান্স ও ব্রিটিশদের মধ্যে চলা 7 বছরের যুদ্ধ হয়। এই যুদ্ধে ফ্রান্স হেরে যায়। ফ্রান্সের উপর আরও বেশি পরিমাণ ঋণের বোঝা চলে আসে। এরপর 1716 সালে ফ্রান্সের রাজা হন লুই 16। বুর্ব বংশের সবচেয়ে দুর্বল রাজা ছিলেন লুই 16। তার আমলে কোনো রকম সাহসী পদক্ষেপ আসেনি ফ্রান্সে। তিনি ফ্রান্সের সব ঋণের বোঝা সাধারণ মানুষদের ওপর চাপিয়ে দেন। তাদের থেকে বেশি বেশি মাত্রায় ট্যাক্স নিতে শুরু করেন। এদিকে তখন ব্রিটিশদের সঙ্গে আমেরিকার স্বাধীনতার যুদ্ধ হচ্ছিল। রাজা লুই 16 এই সময় ফ্রান্সের চিরশত্রু ব্রিটিশদের জব্দ করতে আমেরিকাবাসীদের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করতে এগিয়ে আসেন। এর ফলে ফ্রান্সে অনেক অর্থ খরচ হয়, যার প্রভাব সাধারণ মানুষদের ওপর এসে পড়ে। ফলে দিন দিন রাজবংশের ওপর সাধারণ মানুষদের ক্ষোভ বাড়তে থাকে। সাধারণ মানুষের এই ক্ষোভের কথা রাজার কান পর্যন্ত পৌঁছত না, কারণ রাজারা সাধারণ মানুষদের দুঃখ ও দুর্দশার কথা সরাসরি জানার চেষ্টা করত না। সে সময় ফ্রান্সের সমাজ 3টি শ্রেণীতে বিভক্ত ছিল। প্রথম শ্রেণীতে ছিল বিভিন্ন চার্চ, গির্জা ও ধর্মীয় স্থানীয় ব্যক্তিরা। রাজার পরেই এদের অবস্থান ছিল। ফ্রান্সের 10% জমি এদের দখলে ছিল। তবে তারা কোনো রকম খাজনা দিত না, বরং তারা সাধারণ মানুষদের ওপর ধর্মীয় কোনো কারণ দেখিয়ে ট্যাক্স নিতে পারত। এছাড়া এরা রাজার সিদ্ধান্তকে নানাভাবে প্রভাবিত করত। ফ্রান্সে এদের সংখ্যা ছিল 1 লক্ষ। এদের নিচে ছিল দ্বিতীয় স্টেট, যারা সামন্ত নামে পরিচিত ছিল। রাজসভার বিভিন্ন উঁচু পদে এদের জায়গা ছিল। রাজার থেকে এরা বিভিন্ন সময় বিভিন্ন জমি উপহার পেত। এদের কাছে ফ্রান্সের প্রায় 25% জমি ছিল। এরাও কোনো ট্যাক্স দিত না, বরঞ্চ জমিতে কাজ করা প্রজাদের থেকে খাজনা আদায় করতে পারত। এদের সংখ্যা ছিল প্রায় 4 লক্ষ। এদের নিচে ছিল তৃতীয় স্টেট। এখানে শ্রমিক, মজদুর, ডাক্তার, শিক্ষক ও আইনজীবীর মতো মানুষেরা এর অন্তর্গত ছিল। গোটা ফ্রান্সে এর সংখ্যা ছিল 2,70,00,000। মোট জনসংখ্যার প্রায় 95%। এদের ওপরই দাঁড়িয়েছিল গোটা ফরাসি সাম্রাজ্য। যাবতীয় খরচা এদের ট্যাক্সের টাকাতেই হতো। আর দিন দিন আরও বেশি করে এদের ওপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হতো। তাছাড়া 1800 শতকে ফ্রান্সে বহু বড় বড় স্থাপত্য নির্মাণ হয়েছিল, যাদের খরচা এসেছিল এই সাধারণ মানুষের ট্যাক্স থেকে। 1700 শতকে ফ্রান্সের জনসংখ্যা ছিল 2 কোটি, আর 1789 সালে এই জনসংখ্যা বেড়ে হয়েছিল 2,80,00,000। জনসংখ্যা বাড়লেও সে সময় জমিতে উৎপাদিত ফসলের পরিমাণ কিন্তু বাড়েনি।
ফলে দিন দিন খাদ্যশস্যের অভাব দেখা যায়। দেশের অর্ধেকেরও বেশি রাজস্ব চলে যেত ঋণ শোধের জন্য। মানুষের মধ্যে রাগ জমতে থাকে শাসকের বিরুদ্ধে। এসবের মধ্যেই বিভিন্ন দার্শনিকের আবির্ভাব হয়, যারা সাধারণ মানুষকে স্বাধীনতা, সমান অধিকার ও রাজার বিরুদ্ধে আঙুল তুলতে শেখায়। তারা প্রশ্ন করে, রাজাকে কে অধিকার দিয়েছে শাসন করার? প্রজাদের ক্ষোভ আরও বেড়ে যায় যখন রাজা 175 বছর পর জেনারেল একটি মিটিং ডাকেন, যেখানে তিনি আরও নতুন কিছু ট্যাক্স সাধারণ মানুষের ওপর আরোপ করার কথা বলেন। এখানে প্রথম স্টেট থেকে 300, দ্বিতীয় স্টেট থেকে 300 আর তৃতীয় স্টেট থেকে প্রায় 600 জন রাজার ভার্সাল প্যালেসে মিটিংয়ে যোগ দেয়, যেখানে ভোটের মাধ্যমে রাজার এই ট্যাক্স বিল পাস করানোর সিদ্ধান্ত হয়েছিল। 3টি স্টেটের কাছে একটি করে ভোট দেওয়ার সুযোগ ছিল। প্রথম ও দ্বিতীয় মোহাম্মদপুর জাতীয় যুব স্টেটের প্রজারা রাজার পক্ষে ভোট দেয়। এখানে তৃতীয় স্টেটের মানুষদের কোনো দাবি দাওয়া শোনা হয় না। তখন তৃতীয় স্টেটের লোকেরা এই মিটিং থেকে বেরিয়ে যায় এবং তারা বিদ্রোহ শুরু করে রাজার এই নতুন আইনের বিরুদ্ধে। সবাই একটি টেনিস কোর্টের মাঠে এসে জড়ো হয় এবং প্রতিজ্ঞা করে তাদের দাবি যতদিন না মানা হবে ততদিন তারা বিদ্রোহ করবে। এই নতুন বিদ্রোহী দলের নাম দেওয়া হয় ন্যাশনাল অ্যাসেম্বলি। 1789 সালের জুলাই আস্তে আস্তে এই বিদ্রোহ হিংস্রতার রূপ নেয়। খাদ্যের অভাবে ভুগতে থাকা সাধারণ কৃষকরা তাদের সামন্তদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। তারা ন্যাশনাল অ্যাসেম্বলিকে সমর্থন জানায়। রাজা লুই 16 এই বিদ্রোহ দেখে ভয় পেয়ে যান এবং সৈন্য ডাকেন এই বিদ্রোহ দমন করার জন্য। সাধারণ মানুষ রাজার এই আচরণ দেখে আরও রেগে যায়। তারা হাতে অস্ত্র তুলে নেয় এবং 14 জুলাই বস্তিল দুর্গ আক্রমণ করে, যা প্রায় 500 বছরের পুরানো একটি দুর্গ ছিল, যেখানে রাজা ইচ্ছে মতো যাকে খুশি তাকে বন্দি করে রাখতে পারতেন এবং এখানে কিছু অস্ত্রশস্ত্র মজুত করে রাখা ছিল। ক্ষিপ্ত জনতা রাজার দম্ভ এই বস্তিল দুর্গকে ভেঙে ফেলে। এমনকি এই দুর্গের প্রত্যেকটি ইট তারা খুলে নিয়ে যায় আর বিক্রি করে দেয়। সে সময় দুর্গে থাকা আসামিদের তারা মুক্ত করে দেয়। এই বস্তিল দুর্গের পতন হওয়ায় ন্যাশনাল অ্যাসেম্বলি আরও শক্তিশালী হয়ে পড়ে। তাদের দাবি ওঠে ট্যাক্স সবাইকে দিতে হবে। এর পরের মাসে একটি নতুন আইন তারা আনে, সেখানে সবাইকে সমান অধিকার দেওয়ার কথা বলা হয়েছিল। তবে এই আইনে ক্রীতদাস ও মহিলাদের কোনো অধিকারের কথা বলা হয়নি। সে সময় মহিলাদের নাগরিক হিসেবে ভাবা হতো না। সে সময় সারা দেশব্যাপী অনাহারে সবাই মারা যাচ্ছিল, কিন্তু রাজা লুই 16 বেশ আরামেই দিন কাটাচ্ছিলেন। অক্টোবর মাসে একটি ভুয়ো খবর ছড়ায় রাজার বাসস্থান ভার্সাল প্যালেসে একটি অনুষ্ঠান হচ্ছে, সেখানে প্রচুর পরিমাণে খাবার মজুত করা আছে। এই খবর ছড়িয়ে পড়তে প্রায় 7,000 মহিলা ছোটোখাটো অস্ত্র নিয়ে আক্রমণ করে ভার্সাল প্যালেসে। সেখানে গিয়ে তারা দেখে খাবারের কথাটা মিথ্যে, কিন্তু রাজার বিলাসবহুল জীবনযাপন দেখে তারা আরও রেগে যায়। 1790 আস্তে আস্তে দেশ দুটি দলে বিভক্ত হয়ে যায়। রাজার ডান দিকে থাকা ব্যক্তিরা রাজার পক্ষে ছিল, আর বাম দিকে থাকা ব্যক্তিরা রাজার বিপক্ষে ও বিপ্লবের পক্ষে ছিল। এভাবে ডানপন্থী ও বামপন্থী দল গঠন হয়। এই সময় প্যারিসে বেশ কয়েকটি ক্লাব তৈরি হয় ও বেশ কয়েকজন সমাজ সংস্কারের আবির্ভাব হয়। তাদের মধ্যে একজন ছিলেন ম্যাক্সিমিলিয়ন দ্য রোবেসপিয়ার। তবে দিন দিন রাজার মধ্যে একটা ভয় তৈরি হয়ে গিয়েছিল। 1791-এর দিকে রাজা লুই 16 অস্ট্রিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তিনি ধরা পড়ে যান। অস্ট্রিয়ার সাথে রাজা লুই 16 এর ভালো সম্পর্ক ছিল, কারণ অস্ট্রিয়ার রাজকন্যা মেরি অ্যান্টোনিয়েটির সাথে বিবাহ করেছিলেন তিনি। সাধারণ মানুষদের আস্থা রাজার ওপর থেকে উঠে যায়, কারণ তারা এতদিন ভাবছিল রাজা তাদের মধ্যে থেকে তাদের দুঃখ দুর্দশা মুক্ত করবেন, কিন্তু রাজাকে এভাবে পালিয়ে যেতে দেখে তারা হতাশ হয়।
1794-এর সেপ্টেম্বরে আবার রাজাকে প্রধান করে দেওয়া হয়। ফ্রান্সের আশেপাশে থাকা রাজ্যগুলো এই বিদ্রোহ দেখে ভয় পেয়ে যায়, কারণ এই বিদ্রোহ আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। তাই তারা গোপনে বিদ্রোহ দমন করতে রাজাকে সাহায্য করে। রাজার মিত্র রাজ্য অস্ট্রেলিয়া ও রাশিয়ার সৈন্য নিয়ে ফ্রান্সে আক্রমণ করে 1992 সালে। ফ্রান্সের আর্মি তখন রাজার দখলে ছিল না, ন্যাশনাল অ্যাসেম্বলির দখলে ছিল। এই যুদ্ধে ফ্রান্সের সেনাবাহিনী এগিয়ে যায়। রাজা লুইয়ের এমন বিশ্বাসঘাতকতায় বিপ্লবীরা রাজা ও তার পরিবারকে আক্রমণ করে। রাজা প্রাণ বাঁচাতে ন্যাশনাল অ্যাসেম্বলিতে আত্মসমর্পণ করে। সেখানে বিচার হয় ও তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। সে সময় ফ্রান্সে একটি নতুন মেশিন আবিষ্কার হয়েছিল, যা গিলোটিন নামে পরিচিত। আসামিদের ফাঁসি দিলে তাদের মৃত্যু অনেক কষ্টকর হতো, কিন্তু এই মেশিনে এক ঝটকায় আসামিদের মৃত্যুদণ্ড দেওয়া যেত। 1793 সালের জানুয়ারিতে রাজাকে সর্বসমক্ষে এই মেশিনে ফাঁসি দেওয়া হয়। এই মৃত্যুর মধ্য দিয়ে ফ্রান্সের রাজতন্ত্র শেষ হয়ে যায়। রাজার মৃত্যুর পর ফ্রান্সের জনগণের সমস্যা আরও বেড়ে যায়, কারণ তখন কোনো ভালো আইনি ব্যবস্থা ছিল না। ফলে কিছু ব্যক্তি দেশ জুড়ে এক লাগাম ছাড়া ক্ষমতার অধিকারী হয়ে পড়ে, যাদের মধ্যে অন্যতম ছিল ম্যাক্সিমিলিয়ান দ্য রোবস্পিয়ার। জুন 1793 আস্তে আস্তে তিনি জেকোবিন দলকে ক্ষমতার শীর্ষে নিয়ে যান। এরপর টানা 1 বছর বহু মানুষের হত্যা করেন তিনি। কোনো ব্যক্তির বিরুদ্ধে বিপ্লব বিরোধী সন্দেহ হলে তাকে ধরে নিয়ে এসে গিলোটিন যন্ত্রে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এই সময় প্রায় 16,000 মানুষ প্রাণ হারান। রানী সহ রাজ পরিবারের বহু সদস্যকে এই যন্ত্রে মেরে ফেলা হয়। তবে এই সময় ফ্রান্সে ক্রীতদাস প্রথা শেষ হয়ে যায়। 21 বছর বয়সে পুরুষদের ভোটের অধিকার দেওয়া হয়। ম্যাক্সিমিলিয়ান দ্য রোবস্পিয়ারের এই রকম স্বৈরচারিতা দেখে অন্যান্য দলের ব্যক্তিরা তাকে গ্রেপ্তার করে এবং শেষে তাকেও গিলোটিন যন্ত্রে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর 1795 থেকে 1799 সাল পর্যন্ত একটি কমিটি ফ্রান্সের সকল দিক দেখাশোনা করে। অবশেষে 1799 সালে নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতা দখল করে এবং তিনি আনুষ্ঠানিকভাবে এই বিদ্রোহ শেষ করেন। এরপর 1804 সালে নেপোলিয়ন আবার নিজেকে ফ্রান্সের রাজা বলে ঘোষণা করেন। সবশেষে বলা যায়, ফরাসি বিপ্লব আধুনিক যুগের মানুষদের সমান অধিকার ও সমানভাবে বেঁচে থাকার প্রথম ভিত ছিল। আশেপাশে রাজারা বুঝতে পারে সাধারণ মানুষের জন্যই তারা, তাই সাধারণ মানুষের ওপর অত্যাচার বন্ধ করতে হবে। এই বিপ্লব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছে। তাই তুমি কি কোনো অন্যায়ের বিরুদ্ধে এভাবে রুখে দাঁড়িয়েছো? যদি দাঁড়িয়ে থাকো তবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।